২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা করায় সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 4 দিনে সব মিলিয়ে মোট 131টি ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার পর্যন্ত 109টি এবং আজ তালিকায় থাকা 22টি সহ 4 দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট 131টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। বাকি তথ্য জানাবেন তিনি। মিল্টন, আজ নতুন করে কতটি ফ্লাইট বাতিল করা হয়েছে, কি বলছে এই বিষয়ে বিমান কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। চৈতি, এখন পর্যন্ত আমরা যেটি বিমানবন্দরের যেই ফ্লাইট শিডিউল যেটি আমরা দেখছি বাইরে, সেই ফ্লাইট শিডিউলে দেখছি যে মধ্যপ্রাচ্যগামী বিশেষ করে কাতার, দোহা, আবুধাবি এবং আরব আমিরাতগামী সবগুলো ফ্লাইটই কিন্তু বাতিল করা হচ্ছে এবং এর মধ্যে সৌদি আরবের কিছু ফ্লাইট চলছে, বিশেষ করে জেদ্দা, রিয়াদের যে ফ্লাইটগুলো আছে সেই ফ্লাইটগুলো চলছে, কিন্তু দাম্মামগামী যে ফ্লাইটগুলো আছে সেই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এবং বিশেষ করে বেশ কিছু এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স থেকে শুরু করে গালফ এয়ার, কুয়েত, কাতার এয়ারওয়েজ, তারা তাদের সকল ফ্লাইট বাতিল করেছে। এবং যেটি সবচাইতে পরিতাপের বিষয় বটে সেটা হচ্ছে যে এই যে শত শত ফ্লাইট বাতিল হচ্ছে, বিমান কর্তৃপক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে সেই অর্থে যে এই সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে সেই বিষয়ে কিন্তু কোনো উদ্যোগ আমরা বা কোনো তাদের কোনো প্রচেষ্টা আমাদের এখনো পর্যন্ত চোখে পড়েনি। তারা নানাভাবে আমরা নানা সূত্রে খবর পাচ্ছি এবং কিছুক্ষণ আগে এখানকার যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে আমরা খবর পেয়েছি যে এর মধ্যে যেই ফ্লাইটগুলো সরাসরি ইউরোপের বিভিন্ন দেশে যাবে, অর্থাৎ যেই ফ্লাইটগুলো মধ্যপ্রাচ্যে ট্রানজিট নেবে না, যাত্রা বিরতি নেই, সেই ফ্লাইটগুলো কিন্তু চলছে এবং এশিয়ার অন্যান্য দেশ অর্থাৎ ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সেই দেশের ফ্লাইটগুলো কিন্তু যথারীতি চালু আছে। কিন্তু আবার যে ফ্লাইটগুলো মালয়েশিয়ান এয়ারওয়েজের সেই ফ্লাইটগুলো আবার বাতিল হয়েছে, কারণ মালয়েশিয়ান এয়ারওয়েজ তাদের ফ্লাইট বাতিল করেছে। কিন্তু এই সকল তথ্যই আমরা পাচ্ছি নানা সূত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের থেকে আনুষ্ঠানিকভাবে যে যাত্রীদেরকে জানানো বা আনুষ্ঠানিকভাবে যে গণমাধ্যমকেও জানানো, সেই বিষয়টি আমরা কিন্তু দেখছি না। আমরা বিভিন্ন জায়গা থেকে টুকরো টুকরো খবর পাচ্ছি এবং টুকরো টুকরো তথ্য পাচ্ছি, যার মধ্যে দিয়ে আমরা জানছি যে ফ্লাইট বাতিল হচ্ছে। এবং এখানে যেই তালিকা দেখছি সেখানে আমরা দেখছি যে দাম্মামগামী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট সেটি বাতিল হয়েছে এবং এর বাইরে কাতার এয়ারওয়েজ এবং কুয়েত এয়ারওয়েজ এবং যেটি ইমিরাটস এয়ারওয়েজের যে ফ্লাইটগুলো আছে সেগুলো বাতিল হয়েছে। ইন্ডিগো অর্থাৎ কিছু কিছু ফ্লাইট ছিল সৌদি আরবে যেগুলো ইন্ডিয়াতে বা ভারতে যাত্রা বিরতি শেষে সৌদি আরব যাবে, সেই ফ্লাইটগুলোর ব্যাপারেও কিন্তু কোনো সিদ্ধান্ত এখন পায়নি এবং কিছু কিছু ফ্লাইটের যাত্রা কিছুটা বিলম্ব ঘটেছে। যেমন দুপুর 2টার যে ফ্লাইটটি ছিল সৌদি আরবের জেদ্দাগামী, সেটি চলে গিয়েছে বিকেল 5টায়। ফলে আমরা যেটি দেখছি যে এখনো পর্যন্ত বিমানবন্দরে এবং অসংখ্য নোটিশ দেখছি আমরা ফ্লাইট বাতিলের বিভিন্ন বিমান কর্তৃপক্ষের, এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে। ফলে এখনো পর্যন্ত আমরা যেটি দেখছি যে এখানে বিমানবন্দরে মানুষরা ভিড় করছেন, কিন্তু তারা জানেন না তারা কি আদৌ যেতে পারবেন কিনা কিংবা কখন যেতে পারবেন। ফলে এক ধরনের উৎকণ্ঠা, এক ধরনের শঙ্কা তো আছেই, কিন্তু সেই শঙ্কা এবং উৎকণ্ঠাকে থেকে তাদেরকে অভয় দেবার মতো কোনো উদ্যোগ এখনো পর্যন্ত বিমান কর্তৃপক্ষ বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে আমাদের নজরে পড়েনি। চৈতি। মিল্টন, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবার আপনার সাথে যুক্ত হব। আমাদের সাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিল্টন আনোয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন জামায়াত ও বিএনপি প্রার্থী। বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলা করেছেন এই 5 প্রার্থী। আজই শুনানি হতে পারে। মামলা করা জামায়াতের 4 প্রার্থী হলেন নারায়ণগঞ্জ 2 আসনের ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ 3-এর ইকবাল হোসেন ভূঁইয়া, লালমনিরহাট 1-এর আনোয়ারুল ইসলাম ও লালমনিরহাট 2-এর ফিরোজ হায়দার। এছাড়া ময়মনসিংহ 1 আসনে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন বিএনপি প্রার্থী সৈয়দ ইমরান সালেহ। এর আগে বিএনপির পক্ষ থেকে 7টি এবং জামায়াতের পক্ষ থেকে 3 আসনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ। নীলফামারী সৈয়দপুরে আগুন লেগে একটি বহুতল ভবনে থাকা ঢাকা ব্যাংকের শাখা সহ আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ কথা না বলেও 4টি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় 2 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এদিকে পানির উৎস না থাকায় আগুন নিভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। সহকর্মী বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
সোমবার মধ্যদুপুর নীলফামারীর সৈয়দপুর দাও দাও জ্বলছে আগুন। শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের একটি লেপ্তোশকের দোকানের তুলার গোডাউন থেকে যে আগুনের সূত্রপাত, আর সে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের 6তলা ভবনে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তুলার গোডাউনের পাশে আলতাফ টাওয়ারে ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে গ্রিল ঝালাইয়ের কাজ করছিল ভবন মালিকের লোকজন। বারবার মানা করা সত্ত্বেও কাজ বন্ধ করেনি তারা। সেই ঝালাইয়ের ফুলকি গোডাউনে পড়ে আগুনের সূত্রপাত। এতে সৈয়দপুর তুলাঘর, ফেরদৌস কটন শপ, একরামুল কটন শপ ও রাজু বেডিং হাউস পুড়ে ছাই হয়। ওয়েল্ডিং করতেছে 2 তলায়, এই পাশের বিল্ডিং এর উপরে। তো আমাদের লোক এখান থেকে মানা করছিল যে ভাই এখানে সৈয়দপুর তুলাঘর আছে, মনে করেন যে এখানে তুলার গোডাউন আছে, এখানে কাজ করিয়েন না, মানা করছিলাম। আমাদের কথা মানা করার পরে ওরা কাজ করছিল এখানে। স্পার্কটা হওয়ার পরে তুলার সাথে লাগে, মানে জাস্ট আমাদেরকে 2 মিনিটও সময় দেওয়া হয়নি। আমার গুদামের অনেক কিছু পুড়ে গেছে, দোকানের মালগুলো রাস্তায় ফেলাইছি, এরপরে মালগুলো কে কোথায় নিয়ে গেছে আমি বলতে পারছি না। বেশিরভাগে যা আছে আমাদের সম্পত্তি যা ছিল সব আমাদের শেষ হয়ে গেছে স্যার। আগুনের শিখা দ্রুত সময়ের মধ্যে টাওয়ারের দোতলায় থাকা ঢাকা ব্যাংকে ছড়িয়ে পড়ে। এতে ব্যাংকের ভোল্টের কোনো ক্ষতি না হলেও পড়েছে ক্যাশ কাউন্টার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কম্পিউটার সহ সমস্ত যন্ত্রপাতি। ভবনের 3 তলায় থাকা ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকেও আগুন ছড়িয়ে পড়ে। আমাদের ডকুমেন্ট, আমাদের ক্যাশ ডকুমেন্ট, এগুলো কি আছে এগুলো তো আমরা উঠতে পারি না। কিছু ডকুমেন্ট, অল্প কিছু ডকুমেন্ট হয়তো বা নষ্ট হতে পারে, তবে আর্থিক কোনো ক্ষয়ক্ষতি আমাদের হয় না এবং আমাদের সমস্ত স্টাফগুলো সবাই আমরা ভালো আছিলাম। খবর পেয়ে সৈয়দপুর, উত্তরা ইপিজেড, নীলফামারী ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের 4টি শাখার 8টি ইউনিট সহ ব্যবসায়ীরা যৌথভাবে চেষ্টা চালিয়ে 2 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। আর আগুনের ক্ষয়ক্ষতি এই মুহূর্তে মানে সম্পূর্ণভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে আমি আমার পেছনে যে ঢাকা ব্যাংকের অফিস টোটালটা মানে পুড়ে গিয়েছে, তবে ভোল্ট আরক্ষিত আছে, কোনো সমস্যা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। অপরিকল্পিত গড়ে ওঠা এসব ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গভর্নমেন্টের পক্ষ থেকে একটা কমিটি হবে, সেখান থেকে এটা তদন্ত করে কারো যদি কোনো নেগলিজেন্স থেকে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইনগত ব্যবস্থা হবে। 2টা প্রতিষ্ঠানের কোনোটি অগ্নি নির্বাপন লাইসেন্স নেই। অগ্নি নির্বাপন লাইসেন্স ছাড়াই তারা অবৈধভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল, এজন্যই এই অগ্নি দুর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত দোকানীদের দেয়া তথ্য মতে 2টি ব্যাংকের ক্ষয়ক্ষতির হিসাব ছাড়াই ক্ষতির পরিমাণ কোটি ছাড়িয়েছে। হাসান আহমেদ, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী বিজয় চক্রবর্তী। কাজল, আগুন লাগার কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে আগুনের যে সূত্রপাত সেটি হচ্ছে যে আমাদের এই যে তুলার যে 4টি দোকান রয়েছে, এর মধ্যে হচ্ছে সৈয়দপুর তুলা হাউস, একরামুল কটন শপ সহ আরো 2টি রয়েছে। সেখানে আপনার যে তুলার গোডাউন রয়েছে তাদের দোকানের পিছনে, সেই গোডাউন থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটেছে। তবে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে যে দোকান মালিকরা, তারা যেটি জানাচ্ছেন যে তাদের পিছনে যে বিল্ডিং রয়েছে যেটি হচ্ছে আফতাব টাওয়ার, সেই আফতাব টাওয়ারে আপনি দেখছেন হয়তো যে ক্যামেরার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সেখানে কিন্তু আপনার বিল্ডিং এর সম্প্রসারণের কাজ চলছে, যেখানে ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে তারা কিন্তু সেখানকার যে গ্রিল সেটি কাটছিলেন। সেইখান থেকে যে আগুনের যে ফুলকা, সেই ফুলকা আপনার যে তুলার যে গোডাউন সেই তুলার উপরে পড়ে, যার কারণে কিন্তু আগুন আপনার দ্রুত সময়ের মধ্যে আপনার ছড়িয়ে পড়ে। যার কারণে এখানকার যে 4টি দোকান, সেই 4টি দোকান নিমিষের মধ্যে, তারা যেটি আমরা ব্যবসায়ীরা জানিয়েছে বা স্থানীয়রা জানিয়েছে, 2 মিনিটও সময় পায়নি তাদের সেই মালামালগুলো বের করার। যার কারণে কিন্তু আপনার আগুনের এই যে শিখা সেটি আপনার দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশে যেহেতু আপনার একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার রয়েছে এবং এখানে অসংখ্য আপনার তার রয়েছে, যার কারণে কিন্তু আগুনটা সেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আপনার চলে যায় পাশের যে ভবন রয়েছে, 5তলা ভবনটি রয়েছে আফতাব টাওয়ারের, সেই ভবনের 2 তলায় যেটি আপনার ঢাকা ব্যাংক সৈয়দপুর ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চের ভিতরে আপনার কিন্তু আগুন প্রবেশ করে, যা নিমিষের মধ্যেই আপনার আগুন প্রবেশ করার পরেই কিন্তু আপনার একেবারে শুধুমাত্র তাদের যে ভোল্টটা সেটি ছাড়া কিন্তু আপনার কোনো কিছুই সেখানে রক্ষা হয়নি। তবে যেটি আমরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলে রাখি, তবে এই যে তুলা ব্যবসায়ী তারা জানিয়েছে যে তাদের প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আর ব্যাংক কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো রকমের আমাদেরকে তথ্য জানায়নি যে তাদের কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বারবার বলছেন যে তাদের
প্রধান কার্যালয়ে, ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে জনসংযোগ শাখার সাথে যোগাযোগ করে তারপরে তারা আমাদেরকে বিষয়টি জানানোর চেষ্টা করছেন। চৈতি। কাজল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে নীলফামারী থেকে এতক্ষণ সাথে ছিলেন সহকর্মী বিজয় চক্রবর্তী। কাজল, ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার বাস ও ট্রেনের টিকিট আগাম বিক্রি শুরু আজ থেকে। আজ 12 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বাস যাত্রার টিকিট কিনতে পারবেন যাত্রীরা। সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ায় কাটতে হবে টিকিট। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে 21 মার্চ ঈদ উল ফিতর ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। বরাবরের মতোই এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টায় বিক্রি শুরু হবে। বাসের অগ্রিম টিকিট বিক্রির খবর জানাতে গাবতলীতে আছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। বাকি তথ্য জানতে যুক্ত হচ্ছে তার সাথে। শাহরিয়ার, টিকিটের দর নিয়ে কি বলছেন যাত্রীরা, কর্তৃপক্ষ কি বলছে, কেমন পরিস্থিতি সেখানে দেখছেন জানাবেন। ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি বলছিলেন যে আজকে থেকে সকাল 8টা থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বাসের যে টিকিট বিক্রির যে যাত্রা সেটা কিন্তু শুরু হয়েছে এবং বাসের ক্ষেত্রে কিন্তু অনলাইনে এবং অফলাইনে দুইটাতেই কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যেমন ট্রেনের ক্ষেত্রে যেমন শুধুমাত্র অনলাইনে এবার টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু বাসের ক্ষেত্রে যেহেতু অনলাইন অফলাইন দুই জায়গাতে যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে, আমরা দেখছি যে সকাল থেকেই যাত্রীরা এখানে আসছেন তাদের যে কাঙ্ক্ষিত টিকিট এবং পরিবার পরিজন নিয়ে একসাথে যে তাদের যে ঈদ করার আকাঙ্ক্ষা সেই লক্ষ্য নিয়ে তারা এখানে আসছেন এবং দেখতে পাচ্ছি যে সকাল থেকে একটা লম্বা সিরিয়াল এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন। তবে যাত্রীদের পক্ষ থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে অনেকগুলো আমরা অভিযোগ আমরা জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে। যেমনটি আমি গত বুলেটিনে বলছিলাম যে তারা বলছিল যে সরকার নির্ধারিত 13 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত যে তাদের টিকিট দেবার কথা রয়েছে, সেখানে তারা শুধুমাত্র বলছে যে 18 তারিখের পর থেকে তারা আসলে টিকিট পাচ্ছে না। এবং তবে সেক্ষেত্রে আমরা এখানে যারা বাস কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছে যে যেহেতু সব চাহিদা 18 এবং 19 তারিখে সবাই আসলে টিকিট কাটছে, তো সেক্ষেত্রে টিকিটে এক ধরনের সংকট রয়েছে। এবং একইভাবে অনেকে বলছিল যে তারা অনলাইনেও চেষ্টা করেছে টিকিট কাটার জন্য, কিন্তু অনলাইনে তাদের যে কাঙ্ক্ষিত যে টিকিট সেই অনলাইনে তারা টিকিট পাচ্ছে না, সেই কারণে তারা আসলে সরাসরি এসে আসলে টিকিট কাটছে। এবং শাহরিয়ার, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির খবর। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। আমাদের সাথে গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। এবারে গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়নে কেন অবৈধ নয় এ বিষয়ে হাইকোর্টের রুল জারি করা হয়েছে, সে বিষয়ে ব্রিফিং চলছে, আমরা সেখানে যুক্ত হচ্ছি। তখন তো শপথ টপথ সবই বাতিল হয়ে যাবে। মেইন অধ্যাদেশকে আমরা সহজ বাংলায় আমরা জুলাই সংস্কার শর্টকাটে আদেশ এবং গণভোট এই দুটির প্রোপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওত নিয়েছে। সো বাংলাদেশ সবসময় সাংবিধানিক শাসনের মধ্যে ছিল। যে আইনজীবীরা আছেন তারা বলেন যে যদি এটা অসাংবিধানিক হয়, যদি এই প্রশ্নগুলো ওঠে, তাহলে নির্বাচন ব্যবস্থা যেটি নাকি এই সংবিধানের মধ্যে নেই, তারপরে ডক্টর ইউনূসের যে শাসনামল সেটা অসাংবিধানিক হয়ে যায়। আপনাদের ব্যাখ্যা না, এটি আমার বন্ধুরা হয়তো বলছেন হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য। নির্বাচন আমাদের সংসদীয় গণতন্ত্রে নির্বাচন যে কোনো সময় হতে পারে। আপনারা অবগত আছেন বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে মধ্যবর্তী নির্বাচন হয়, 2 বছর পর হয়। রাষ্ট্রপতি মনে করে সংসদ ভেঙে দেওয়া দরকার। এইখানে পৃথিবীর কোনো সংবিধানে, আমি একজন সাংবিধানিক আইনের ছাত্র হিসাবে কোনো সংবিধানে আমি দেখিনি যে কোনো দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেলে সেই দেশে কি হয়। তাহলে একটি প্রশ্ন থেকে যায় যে গণ অভ্যুত্থান তো হয়েছিল, গণ অভ্যুত্থানটা তো সংবিধানের আছে কিনা, আমার এই প্রশ্নটার উত্তর আপনি দেবেন। আর পরবর্তীতে গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট নিয়ে সরকার এসেছে, তারা তো সেই ম্যান্ডেট নিয়ে এসেছে যে সংস্কারের, তাহলে সেই বিষয়টা কি হবে? আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। গণ আন্দোলন, গণ অভ্যুত্থান জুলাইতেই প্রথম না। আমরা আমাদের ছাত্র জীবনে 90 তো গণ অভ্যুত্থান করেছি না, সেটা না থাকলেও জনতার আন্দোলনে পরে সেটাকে রেটিফাই করেছে। আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করে দেই, আমি একজন আইনজীবী হিসাবে এবং আমাদের রিট পিটিশনার, আমরা কোন অবস্থাতেই সংস্কারের বিরুদ্ধে না। আমরা পর্যাপ্ত সংস্কার চাই সংবিধানের, গণমাধ্যমের, বিচার বিভাগের, নির্বাহী বিভাগ, পুলিশ, কিন্তু সেটি হতে হবে
বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। এবং নির্বাচনের সঙ্গে এর কোনো দ্বন্দ্ব নেই। আমরা অন্তর্বর্তী সরকারকেও চ্যালেঞ্জ করিনি। তারা তো সংবিধানের 106-এর প্রধান আপিল বিভাগের অ্যাডভাইস নিয়ে ওত নিয়েছে সংবিধান রক্ষা করবে, আমরা সেটাকেই এগিয়ে নিয়ে আসলাম। আমরা তো ওই আদেশের আমরা তো ওই আদেশের পুরাটা চ্যালেঞ্জ করি না। আমরা তো ওই আদেশের, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আমরা তো ওই আদেশের সমস্ত আদেশ চ্যালেঞ্জ করিনি। আমরা সেকশন 3 যেটাই গণভোট হয়েছে, সেকশন 3। হ্যাঁ এরকম হয়, আমি বলি না আমি আপনাকে বলি, আমাদের সুপ্রিম কোর্ট 8ম সংশোধনী বাতিল করেছিল পার্ট, সেটা হচ্ছে হাইকোর্ট কেন বিভক্ত হলো, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, এর অতীতে বহু নজির আছে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।